প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানী শাহবাগ মোড়, ঢাকা আরিচা সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে গুলশান থেকে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কাটাবন থেকে আছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ মাহমুদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যাচ্ছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আল মামুনের কাছে। আল মামুন, মুক্তিযুদ্ধের এত বছর পরেও চাকরিতে কোটা রাখার পক্ষে আপনার যুক্তি কি? টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি সভাপতি না, আমি হচ্ছে সাধারণ সম্পাদক, একটু সংশোধন প্রয়োজন। তো আসলে আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মদের জন্য যে কোটা ব্যবস্থা, এটি কিন্তু আসলে নতুন নয়। আপনারা জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটাটি দিয়েছিলেন। পরবর্তীতে এটা আমরা দেখেছি 72 থেকে 75 পর্যন্ত 3 বছর কার্যকর ছিল। তারপর বঙ্গবন্ধুকে 75 সালে হত্যার পর 75 থেকে 96 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই মুক্তিযোদ্ধা কোটা কিন্তু কোনো ধরনের কার্যকর হয়নি। পরবর্তীতে আমরা দেখেছি 96 সালে আজকের প্রধানমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তিনি যখন 1996 সালে দেখলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সেই কোটার কোনো বাস্তবায়ন হয়নি। তখন তিনি দেখলেন যে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স শেষ, তখন তিনি এটি সন্তানদের জন্য 1996 সালে কিন্তু এই কোটা কিন্তু বর্ধিত করেছিলেন, সন্তানদের জন্য সেই সুযোগটা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে 1996 থেকে 2001 পর্যন্ত এই কোটা কিন্তু কার্যকর হয়েছিল, কিন্তু স্বাধীনতা বিরোধী আমলাদের অনেক ষড়যন্ত্রের কারণে আমরা দেখেছি যে এই কোটা সর্বোচ্চ 5 থেকে 6% কার্যকর করা সম্ভব হয়েছে। কারণ আমলারা বিভিন্ন সময় তারা একটি অজুহাত দেখিয়েছিল যে কোটায় প্রার্থী পাওয়া যাচ্ছে না। এই অজুহাত দেখিয়ে তারা সাধারণ প্রার্থীদেরকে নিয়ে এসে তারা এই মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়েছে। এই ধরনের ষড়যন্ত্র আমরা 1996 থেকে 2001 পর্যন্ত অনেকবার দেখেছি এবং সরকার কিন্তু অনেকগুলো নির্দেশনাও দিয়েছিল সেই সময় এই মন্ত্রী পরিষদ। বর্তমান প্রসঙ্গে আসতে চাই যে এখন আমরা বলছি যে মুক্তিযুদ্ধের এই 53 বছর পরেও কি কোটা প্রযোজ্য অথবা দরকার? প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনি জানেন যে 1975 থেকে 96 পর্যন্ত দীর্ঘ 21 বছর যদি মুক্তিযোদ্ধা কোটাটি সঠিকভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতো, তাহলে এখন হয়তো বা সেই কোটার প্রয়োজনীয়তা থাকতো না। কারণ আমরা সেই সময় 21 বছর এবং 2001 থেকে 2009 পর্যন্ত বিএনপি জামাতের শাসনামল এবং 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল, অর্থাৎ 9 বছর, সর্বমোট প্রায় আমরা 30 বছর কোটা সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আপনি আমাদেরকে 30 বছরে যতগুলো নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলোতে 30% হিসাব করে আমাদের সেই সংখ্যায় নিয়োগ দেন, স্পেশাল নিয়োগ দিয়ে আমাদের সেই আসনগুলো পূর্ণ করে দেন, তাহলে আমাদের কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা থাকবে না। বক্তব্য পরিষ্কার। আবার আপনার কাছে আসবো। এবার যাচ্ছি কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদ, মুক্তিযোদ্ধাদের সম্মানে যদি কোটা রাখা হয় তাতে আপনাদের আপত্তি কোথায় এবং কোন জায়গায়, কেন? আমাদের কোনো আপত্তি নেই। মুক্তিযোদ্ধাদের জন্য 1972 সালে কোটা রাখা হয়েছে, 1997 সালে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। আমাদের আপত্তি বর্তমানে আমাদের সহপাঠী যারা আছেন, যারা এই কোটা ব্যবহার করছেন, তারা মুক্তিযোদ্ধাও না, মুক্তিযোদ্ধার সন্তানও না, তারা মুক্তিযোদ্ধার নাতি, অর্থাৎ তৃতীয় প্রজন্ম অথবা চতুর্থ প্রজন্ম। আমাদের প্রশ্নটা এখানে, তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম কোন যুক্তিতে কোটা পাবে? কোটা দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই আমরা আমাদের দেশের বীর সন্তানদেরকে, বীর সেনানীদেরকে সম্মান করি এবং সেই জায়গা থেকে আমরা মনে করি 1997 সাল এবং 1972 সালের সিদ্ধান্ত একদম সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধারা তো অনগ্রসর না। বর্তমানে মুক্তিযোদ্ধারা এতদিনের দীর্ঘদিন কোটা সুবিধা, ভাতা আর অন্যান্য সুবিধার কারণে আমাদের মুক্তিযোদ্ধারা ভালো অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে কিছু নিউজ আছে যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হন নাই, তাদের জীবনযাত্রা খারাপ যাচ্ছে এই বিষয়ে, কিন্তু যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত আছেন তারা তো অনগ্রসর গোষ্ঠী নয়। মামুনের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা কি নিজেদেরকে অনগ্রসর গোষ্ঠী হিসেবে মনে করেন কিনা? আর এটা কোন যুক্তিতে যুক্তিযুক্ত হতে পারে যে মুক্তিযোদ্ধার নাতি, তারপরে যারা হচ্ছে চতুর্থ প্রজন্ম, এমনকি এই প্রশ্নটা আমার থাকবে মামুন ভাইয়ের কাছে যে 10 প্রজন্ম তৃতীয় বা চতুর্থ প্রজন্ম এই সুবিধা পাক, সেটি আপনি চান না, নাতি বা এরকম যারা আছেন। আপনার বক্তব্য পুরস্কার। এবার যাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের কাছে। জনাব মঞ্জুরুল হক, এ নিয়ে রায় দেওয়ার ক্ষেত্রে আবেগ না বাস্তবতা, কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, বিষয়টা কিন্তু আবেগের না। বিষয়টা আবেগের না এই জন্যে যে মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান।
এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি হয়েছে সেই রাষ্ট্রটির সৃষ্টির পিছনে, অভ্যুদয়ের পিছনে যাদের অবদান তারা কিন্তু মুক্তিযোদ্ধা, এবং যারা মুক্তিযুদ্ধ করেছে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে। তো স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের এই পুরস্কার হিসাবেই কিন্তু এই 30% কোটা রাখা হয়েছিল। এখন যে আন্দোলনটা করা হচ্ছে এটা যাই বলা হোক না, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, এটা বৈষম্যের কিন্তু কিছু নেই। যাদের জন্য এই জাতি, যাদের কাছে এই জাতি ঋণী, তাদের ঋণ শোধ করার জন্য এই কোটাপতা রাখা হয়েছিল। যাই হোক, 2018 সালে তারা এই ব্যানারে, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে যারা আন্দোলন করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী একটা ডেমোক্রেটিক শামুজুল একটি বিষয় একটু জানতে চাই। আসিফ যে কথাটি বলল যে মুক্তিযোদ্ধার সন্তান সুবিধা পেয়েছে তাতে তাদের কোনো আপত্তি নেই, মুক্তিযোদ্ধারা সুবিধা পেয়েছেন তাতে আপত্তি নেই, কিন্তু নাতি বা চতুর্থ প্রজন্ম যদি সুবিধা পায় সেইখানে তার আপত্তির কথা তিনি তুলেছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য একটু জানতে চাই। নাতি বা এখানে আপত্তির কিছুই হতে পারে না, এই জন্য যে নাতি বা তার পরবর্তী প্রজন্ম, তৃতীয় বা চতুর্থ প্রজন্ম যদি পায়, এটা মুক্তিযোদ্ধাকেই স্বীকৃতি দেওয়া। আমরা এরকম কোনো জাতি হই নাই যে মুক্তিযোদ্ধা, এটা তো মুক্তিযোদ্ধার অবদান হিসেবেই দেওয়া হচ্ছে। সন্তানরাও যে এখনও বেঁচে নাই তাও কিন্তু না, সন্তানরাও কিন্তু এখনও আছে, বা তৃতীয় প্রজন্ম বা নাতিরা পাচ্ছে, ঠিক আছে। তারপরে আমি বলবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এই কোটাপতা বাতিল করা হয়েছিল, হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল ফাইল করা হয়েছে, রাষ্ট্রপক্ষই আপিল ফাইল করেছে, এবং সেই আপিলের শুনানি আগামীকাল। এবং অ্যাপিলেট ডিভিশন আমাদের সর্বোচ্চ আদালত, অ্যাপিলেট ডিভিশন যে বিষয়টা যৌক্তিক মনে করবে সেই বিষয়ে কিন্তু রায় দিবে। বিষয়টি যেহেতু বিবেচনাধীন। আপনার কাছে আরেকবার আসবো, আমরা আবার একটু যেতে চাই আল মামুনের কাছে। আল মামুন, কোটা সুবিধায় চাকরি পেলে পরবর্তীতে বা আগামীতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা থাকে কিনা? দেখেন, আমি আমার আগে যে একজন বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তার বক্তব্যের আমি একটু বিষয়টা, তার প্রশ্নের বিষয়ে আমি একটু বলতে চাই। আপনারা দেখেছেন যে সে বলেছে যে নাতি নাতনিদেরকে কেন কোটা সুবিধাটি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট যে 1996 সালে যখন বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আপনারা দেখেছেন যে সন্তানদেরকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে এই এই আপনার হচ্ছে মাত্র 4 থেকে 5 বছর এটি কার্যকর ছিল। তারপর 2001 থেকে 2009 পর্যন্ত দীর্ঘ 9 বছর কিন্তু সন্তানদেরকে কিন্তু এই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত করে রাখা হয়েছিল। যে কারণে আপনার কাছে আরো একবার আসবো, এবার আবার যেতে চাই একটু আসিফের কাছে। আসিফ, মুক্তিযুদ্ধের সন্তানরাও তো মেধাবী হয়, তাহলে দুয়ে মিলে কোটা একটি ভালো ব্যবস্থা নয় কি? আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি। মুক্তিযুদ্ধের সন্তান বা তার পরবর্তী প্রজন্ম, তৃতীয় প্রজন্ম বা চতুর্থ প্রজন্ম যার কথা বলা হোক না কেন, তারাও তো মেধাবী হতে পারে। তাহলে মুক্তিযোদ্ধা এবং মেধাবী দুটি মিলে একটি ভালো অবস্থান হয় না কি? না, তারা যদি মেধাবী হয় তাহলে তো আমাদের যেই নিয়োগের পরীক্ষা হয়, কয়েকটি ধাপে নিয়োগের পরীক্ষা হয়, বিশেষ থেকে শুরু করে প্রত্যেকটি গ্রেডই কয়েকটি ধাপে নিয়োগের পরীক্ষা হয়। তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের মেধা এবং যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পাক, তাতে আমাদের তো কোনো আপত্তি নেই। এক্সট্রা করে সুবিধা দেওয়ার তো এখানে কিছু নেই। এখানে মামুন ভাই একটা কথা বলেছিলেন যে 5-6% মুক্তিযোদ্ধা সন্তানরা কোটা পেয়েছে, বাকি আমলারা নাকি জেনারেলদেরকে দিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস আছে যে যদি কেউ প্রিলি, রিটেন এবং ভাইভা পাস করে গিয়ে তারপরে সে কোটার সুবিধাটা পায়, এখন কেউ যদি প্রিলি পাস করার যোগ্যতা না রাখে, তাকেও কি ওই 5%-এর বেশি বেরিয়ে, 6%-এর বেশি বেরিয়ে 30% তাকেও কি চাকরিতে দেওয়া হবে? আমলারা এই দেশকে পরিচালনা করে, এই দেশ তাদের হাতে, আমরা একটা সুরক্ষিত বাংলাদেশে থাকার আশা করি তাদের হাতে। সেখানে যদি যোগ্যতাহীন কেউ, মেধাহীন কেউ থাকে, তাহলে তো আমরা নিরাপদ বোধ করবো না এই বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই 56% কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নয়, সব কোটা মিলিয়ে, যেমন আজকে আমাদের কর্মসূচিতে যদি খেয়াল করেন, নারীরা হল থেকে নেমে এসে অংশগ্রহণ করছে, শত শত নারীরা অংশগ্রহণ করছে। তারা বলছে যে আমরা 10%-এর ভিক্ষা চাই না। আমরা বোঝা গেছে। আসিফ, আপনি আমাদের সঙ্গে আছেন। আরেকবার যেতে চাই আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী শামুজুল হকের কাছে। শামুজুল হক, মেধা, আবেগ এবং বাস্তবতা সবকিছুকে বিবেচনায় নিয়ে কোনো সমাধানে আসার সুযোগ আছে কিনা, এবং সরকার কি দুপক্ষকে নিয়ে আলোচনা করে কোনো সমঝোতায় আসতে পারে কিনা? দেখুন, এই মুহূর্তে যে আন্দোলনটা করা হচ্ছে, আমার মনে হয় ঠিক আছে, ওনারা আন্দোলন করতে পারে, ওনাদের মত প্রকাশ করতে পারে, কিন্তু যেহেতু হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে অলরেডি আপিল দায়ের করা হয়েছে,
তাদের আন্দোলনের ইস্যু হতে পারে, তারা একটা শক্তিকে পিছনে রেখে আন্দোলন করে, সেটা হতে পারে অ্যাপিলেট ডিভিশনের উপর একটা চাপ সৃষ্টি করা। আলটিমেটলি কিন্তু অ্যাপিলেট ডিভিশন কালকে যে সিদ্ধান্ত দিবে এবং পরবর্তীতে, কালকে হয়তো ফাইনাল হবে না, পরবর্তীতে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপিলেট ডিভিশন কখনোই আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত দেন না। ওনারা এই বিষয়টার যৌক্তিকতা, সংবিধানের সাথে এর সাংঘর্ষিকতা কি আছে কিনা এবং জনগণের যে দাবি, স্টুডেন্টদের যে দাবি, সেই দাবির প্রতিও অ্যাপিলেট ডিভিশন হয়তো খেয়াল রাখবেন। সব কিছু বিবেচনা করেই এবং সরকারের যে অবস্থান সেটা বিবেচনা করে, দেখেন আপিলটা কিন্তু সরকারি ফাইল করেছে, তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছে, তারা কিন্তু কেউ আপিল ফাইল করতে আসে না, আপিল ফাইল করেছে কিন্তু সরকার, অ্যাটর্নি জেনারেল, সরকার পক্ষ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কালকে পর্যন্ত অপেক্ষা করি। কালকে আমরা অ্যাপিলেট ডিভিশনের বিচারাধীন মামলায় যে আদেশ হবে সেই আদেশেই কিন্তু আমাদেরকে বা সবাইকে যারা আন্দোলন করছে তাদেরকে অবশ্যই মেনে আদালতের চলতে প্রতি হবে। শেষ শ্রদ্ধা দেখাবে। সবশেষ একটু যেতে চাই আল মামুনের কাছে। আল মামুন, আপনি কি মনে করেন যে আজীবন এই মুক্তিযোদ্ধা কোটা থাকা উচিত? বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তো অবশ্যই মুক্তিযোদ্ধা কোটা থাকা উচিত, কারণ আপনি জানেন যে এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং পাশাপাশি 2018 সালে যে অবৈধ পরিপত্র বাতিল করে কিন্তু হাইকোর্ট সেটি বলে দিয়েছে যে এটি সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক সিদ্ধান্ত। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, আপনি একটু শুনে সময় দিতে হবে, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে উনি বললেন যে নাতি কোটা কেন থাকতে হবে, কারণ আপনি 2001 থেকে 2009 পর্যন্ত আমাদের 9 বছর সন্তানদের বঞ্চিত করার কারণে, তাদের বয়স শেষ হওয়ার কারণে কিন্তু 2009 সালে এই সরকার ক্ষমতা আসার পর যখন দেখেছে যে সন্তানদের বয়স, এই কথা আপনি আগেও বলেছেন এবং সেই ব্যাখ্যা আপনাকে দিয়েছেন। আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে শাহ মঞ্জুরুল হক এবং আসিফ মাহমুদ, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি।